আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত জাহান রাকা। আসন্ন কোরবানির ঈদকে ঘিরে সক্রিয় চাঁদাবাজ, মলম পার্টি, জাল টাকার কারবারি সহ বিভিন্ন প্রতারক চক্র। তাদের দমন ও নগরবাসীর নিরাপত্তায় কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গরুর হাট, বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চ ঘাট সহ গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়িয়েছে আইন প্রয়োগকারী সংস্থা। অপরাধ বিশ্লেষকরা বলছেন, অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখে ব্যবস্থা নিতে হবে। আরও জানাচ্ছেন শাকিবুর রহমান। পবিত্র ঈদ উল আজহায় প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখী মানুষ। নিরাপদ যাত্রা, ফাঁকা রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশ, র্যাব সহ কঠোর নজরদারি করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীতে চুরি ও ডাকাতি রোধে বিশেষ নৈশ টহলের পরিকল্পনা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয়েছে অতিরিক্ত সিসি ক্যামেরা ও চেকপোস্ট। কুরবানির ঈদে জাল টাকার ব্যবহার, মলম ও অজ্ঞান পার্টি এবং ছিনতাইকারীদের দমনে তৎপরতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। একটা অসৎ উদ্দেশ্য সম্পন্ন গোষ্ঠী বা কিছু ব্যক্তি সাধারণ মানুষের কাছ থেকে নানা উপায়ে অর্থ হাতিয়ে নেন। সেটা কোথাও কোথাও অতিরিক্ত ভাড়ার নামে, কোথাও কোথাও চাঁদার নামে, কোথাও কোথাও তাকে প্রক্রিয়াগতভাবে হয়রানির নামে। এগুলোই আসলে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জগুলোকে নিয়ন্ত্রণ বলুন অথবা এগুলোকে সহনীয় করে সাধারণ মানুষের যে ঈদ উদযাপনকে স্বস্তির জায়গায় নিয়ে আসতে গেলে আমরা বারবারই বলছি আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে, আমাদের গোয়েন্দা তৎপরতাগুলো বাড়ানো প্রয়োজন এবং যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তাদের কোনো ধরনের পরিচয়, রাজনৈতিক পরিচয় সহ অন্য যে কোনো ধরনের পরিচয়কে বিবেচনা না করে আইনগত দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। এই ব্যবস্থা গ্রহণের প্রশ্নে অতীতে কিংবা এখনও কোনো ক্ষেত্রে ব্যত্যয়, ঘাটতি দেখছি এই প্রসঙ্গগুলো তৈরি হওয়ার কারণেই কিন্তু অপরাধীরা নানাভাবে সুযোগ পায়। একজন অপরাধী তিনি যে সেক্টর অথবা যে ধরনেরই অপরাধ করুক না কেন, সে যদি একবার লক্ষ্য করে বা দেখে বা বুঝতে পারে যে অপরাধ করে কাউকে খুশি করে অপরাধটি চলমান রাখা যায় বা অপরাধ করা যায়, তখন সে পূর্ণ উদ্যমে কিন্তু অপরাধ করে। সেটা ঈদ কেন্দ্রিক বা উৎসব কেন্দ্রিক অপরাধী হোক অথবা নিয়মিত অপরাধী হোক। ডিএমপি বলছে, কুরবানির হাট থেকে শুরু করে ঈদ যাত্রার সব জায়গায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। যারা বাড়ির দিকে রওনা করবে, বাসা বাড়ি ছেড়ে, তাদের প্রতি আমাদের একটু পরামর্শ থাকবে যে প্রায় ম্যাক্সিমাম এলাকায় কিন্তু সিসি ক্যামেরার আওতায় আছে। তো সিসি ক্যামেরাগুলি ঠিক আছে কিনা তারা যেন সেটি একটু চেক দেয় এবং তাদের নিজস্ব বাসা বাড়ি জিনিসপত্রগুলি ঠিকমতো হেফাজতে আছে কিনা, ঠিকমতো তালাবদ্ধ আছে কিনা সেটাও তারা একটু নজর দেবেন। আর ছিনতাই, মলম পার্টি, অজ্ঞান পার্টির দৌরাত্ম্য প্রতিরোধের জন্য আমাদের পোশাকি এবং সাদা পোশাকের পুলিশ অ্যাক্টিভ থাকবে। আমাদের নিয়মিত টহলের বাইরে অতিরিক্ত টহলের ব্যবস্থা করবো। আমরা অতিরিক্ত লেনদেনের ক্ষেত্রে, মানে বেশি টাকা লেনদেনের ক্ষেত্রে আমরা মানি স্কটের ব্যবস্থা রাখবো। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হলেও নাগরিকদের নিজেদের নিরাপত্তায় অবহেলা না করার তাগিদ বিশেষজ্ঞদের। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। শুরু হলো ঈদ যাত্রা। আজকের অফিস শেষে আগামী 7 দিনের ছুটিতে যাচ্ছে ঘরমুখো মানুষ। ঈদ উল আজহাকে উদযাপন করতে ইতিমধ্যে রাজধানী ছাড়ছেন সাধারণ মানুষ। বাস, ট্রেন ও লঞ্চে করে বাড়ি ফিরতে শুরু হয়েছে টিকিট নিয়ে যুদ্ধ। এর মধ্যে ট্রেনে করে যাওয়ার আগাম টিকিট বিক্রি শেষ হয়েছে। ছুটি শেষে রাজধানীতে ফেরা যাত্রীদের জন্য আজ বিক্রি করা হচ্ছে আগামী 3 জুন চলাচলকারী আন্তনগর ট্রেনের আসনের টিকিট। রেলওয়ে সূত্র জানিয়েছে, সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলগামী আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। এরপর দুপুর 2টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট। যাত্রী সেবা সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। এদিকে বাস ও লঞ্চেও চলছে টিকিট বিক্রির হাঁকডাক। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, ঈদ যাত্রায় ট্রেন সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা এবং যাত্রীরা কোনো অভিযোগ করেছে কিনা জানাবেন।
ঢাকা সকালের শুরু থেকেই অর্থাৎ একদম ভোরবেলা থেকেই শুরু হয়েছে এই যাত্রা। অর্থাৎ আমরা এখানে স্টেশনে এসে দেখেছি একদম সকাল 7টা থেকে যে ট্রেনগুলো যে ছেড়ে যাওয়ার কথা সেগুলো ছেড়ে গেছে, এবং আমরা যাত্রীদের মুখে যে চোখে যেটা দেখছি সেটা হচ্ছে একেবারে উচ্ছ্বাস তাদের ছড়িয়ে পড়ছে। অর্থাৎ তাদের ঈদুল আজহাকে উদযাপন করার জন্য তাদের প্রিয়জনের সাথে ঈদ কাটার যে উচ্ছ্বাসটা ছিল সেটি একেবারে ছড়িয়ে পড়েছে সেই স্টেশনে। অর্থাৎ তাদের যে আনন্দ যখন তারা আসনে গিয়ে বসছেন, অর্থাৎ ট্রেনের আসনে গেলে তো উঠে বসছেন, তাদের সেই উৎসব মুখরের যে পরিবেশের যে চিত্র সেটা তাদের মধ্যে একেবারে ফুটে এসেছে। এখনো পর্যন্ত কোনো বিলম্ব ছাড়া সকল ট্রেন ছেড়ে যাচ্ছে, কোনো পর্যন্ত অভিযোগ এখনো পর্যন্ত আসেনি আমাদের কাছে। তবে বরাবরের মতো আমরা গত ঈদও দেখেছি যে সরকারের পক্ষ থেকে নানা ব্যবস্থাপনার যে বিষয়টি সেটিও এবারও রেখেছে। অর্থাৎ যাত্রীদের যে সেবা দেওয়ার জন্য যতটুকু করা দরকার এবং পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা পরিস্থিতি হতে শুরু করে রেলওয়ের যে সেবা টিম রয়েছে তারা কাজ করছে, আমরা এমনটা জানিয়েছি। এবং কিছুক্ষণ আগেই এখানে আমাদের এখানে যোগাযোগ এবং রেল মন্ত্রী এসেছেন, পরিদর্শন করছেন, সেটা আমরা যতটুকু জানতে পেরেছি। তিনি প্ল্যাটফর্মের দিকে গিয়ে যাত্রীদের সাথে কথা বলছেন, এমনটা আমাদেরকে জানিয়েছেন। এবং সেই সাথে একটি বিষয় জানিতে চাই যে আজকে সকালে 3 জুনের যে টিকিট বিক্রির যে বিষয়টি সেটি ইতিমধ্যে সকাল 8টা থেকে শুরু হয়েছে, এবং পশ্চিমালের যে টিকিটটি ইতিমধ্যে সকাল 8টা থেকে শুরু হওয়ার পর অনলাইনে শতভাগ টিকিট বিক্রি শেষ হয়ে গেছে, এমনটা আমাদেরকে জানিয়েছে। এবং যে বিষয়টি আপনি জানিয়েছে যে পূর্বাঞ্চলের যে টিকিটটি সেটি দুপুর 2টা থেকে সেটি দেয়া শুরু হবে, এবং সেটির পর্যায়ক্রমে অন্যান্য যে ফেরতি যে যাত্রার যে টিকিট সেগুলো বিক্রি করা হবে বলে আমাদেরকে এমনটা জানিয়েছেন। তো ঢাকা এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য বাংলাদেশ রেলওয়ে স্টেশন থেকে। ধন্যবাদ। ঈদ ঘিরে বিভিন্ন সড়ক মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় 13 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোর 4টা থেকে শুরু হয় এই যানজট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র আকার ধারণ করে। ঈদ ঘিরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। সকাল থেকে চন্দ্রা এলাকায় ঘরমুখো মানুষ ও গণপরিবহনের পাশাপাশি রয়েছে পশুবাহী গাড়ির চাপও। মহাসড়কে যানবাহনের সারি থাকলেও কোথাও যানজট নেই। এতে ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন মানুষ। দর্শক, এ বিষয়ে আরো জানাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, যাত্রী ও যানবাহনের চাপ কেমন দেখছেন জানাবেন। জানেন প্রতি বছর কিন্তু আমি সকাল থেকে দেখেছি গণপরিবহন যাত্রী এবং পশুবাহী যে গাড়ি রয়েছে সেগুলোর চাপ কিন্তু বৃদ্ধি পেয়েছে। আপনারা জানেন সরকারি অফিস আদালতের আজকে কিন্তু কর্মদিবসের শেষ দিন, যার ফলে তাদের স্ত্রী সন্তান এবং বিভিন্ন ছোট ছোট কারখানা ছুটি হয়েছে, যার ফলে চন্দ্রা এলাকাতে কিন্তু যাত্রীর চাপ বেড়েছে। অভিযোগ রয়েছে গাড়ির কিন্তু গণপরিবহনের ভাড়া বেশি চাচ্ছে। এদিকে আপনাকে একটু বলে রাখি, চন্দ্রা যানজটের মূল কারণটা হলো ঢাকা থেকে যে 2 লেনের গাড়িগুলো আসে এবং গাজীপুর থেকে যে গাড়ি গণপরিবহনগুলো আসে সেগুলো কিন্তু চন্দ্রা এলাকায় একটি লেনে পরিণত হয়, যার ফলে চন্দ্রা তিমুর এলাকায় কিন্তু যাত্রী গণপরিবহনের তীব্র যানজটের সৃষ্টি হয়। আপনারা জানেন যে চন্দ্রা মানেই প্রতি বছর ঈদ আসলে উত্তরবঙ্গের যানজটের প্রধান কারণ এই চন্দ্রা। আমি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন এবারকে ঈদ কেন্দ্র করে যাত্রীরা যেন স্বস্তি বাড়িতে পারে, তার জন্য 1000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই চন্দ্রা এলাকায় কাজ করবেন বলে জানিয়েছেন। জি রাখা, এই ছিল। ধন্যবাদ। কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে ধারণ ক্ষমতার চেয়ে কয় গুণ বেশি যানবাহন চলাচল করছে। ওভারলোড নিয়ে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে সড়কের বিভিন্ন অংশ ডেবে গেছে। এতে বাড়ছে যানজট, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এই পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত সড়কটিকে 4 লেনে উন্নীত করার দাবি স্থানীয়দের। কুমিল্লা প্রতিনিধি আবুল খায়েরের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। সিলেট থেকে চট্টগ্রামগামী পাথরবাহী ওভারলোডের ট্রাক চলাচলের কারণে সড়কের অধিকাংশ এলাকা দেবে গেছে। এছাড়া অতিরিক্ত 3 হুইলার ও যাত্রীবাহী বাস চলাচলের কারণে সড়ক জুড়ে লেগেই থাকে যানজট। ফলে যাত্রীদের দুর্ভোগ যেমন বাড়ছে তেমন বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও।
মহাসড়কে দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি, পান্নারপুল, নিউ মার্কেট, ফুলগাছতলা, কালিকাপুর, জাফরগঞ্জ ও কংসনগর সহ একাধিক এলাকায় প্রতি বছর সংস্কার করা হলেও অল্প সময়ের মধ্যেই সড়ক আবার দেবে যাচ্ছে, ফলে চরম দুর্ভোগে স্থানীয়রা। এত বছর ধরে আমরা দেখছি এই রাস্তাটা এইভাবেই আছে, অন্যান্য রাস্তা বড় হচ্ছে কিন্তু এই হাইওয়েটা এর সবসময় অবহেলিত। এই রাস্তাটা ছোট হওয়ার কারণে প্রতিনিয়ত এখানে অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে। সরকারের কাছে আবেদন করব এই রাস্তাটা দ্রুত প্রস্তুত করার জন্য। এই রাস্তাতে আমাদের গাড়ি চালাতে খুবই সমস্যা, এটা ওভারটেক করতে পারি না, অটো সিএনজি কি পরিমাণ গাড়ি এই রাস্তায়, হাইওয়ে রোড করা ইমার্জেন্সি দরকার। এদিকে সড়ক বিভাগ বলছে প্রকল্পটির আওতায় মূল সড়ক 4 লেন এবং দুপাশে সার্ভিস লেন নির্মাণের কথা থাকলেও নানা জটিলতায় এখনও শুরু হয়নি প্রকল্পের কাজ। দেবিদ্বার বাজার এবং কংসনগর বাজার এইসব বাজারগুলোতে রিসিট পেমেন্ট করবো, কংক্রিটের পেমেন্ট করার জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান করে পরবর্তী যে কার্যক্রমগুলো আছে সেগুলো চলমান আছে। আর আপাতত যে রাস্তাতে যে প্রবলেমগুলো আছে, টুকটাক যেখানে অসুবিধা আছে, আমরা রেগুলার আসলে মেরামত করে যাচ্ছি। জনসাধারণের দুর্ভোগ লাঘবে সড়কটি দ্রুত 4 লেনে উন্নীত করা হবে, এমনটাই দাবি এলাকাবাসীর। আবরার মাহি, RTV। এবারও দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের লাখো যাত্রীর ঈদ যাত্রায় গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে নবীনগর চন্দ্রা মহাসড়ক। এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ, অটোরিকশার দৌরাত্ম্য আর এবড়ো থেবড়ো সড়কে ভোগান্তি কয়েক গুণ বাড়ার শঙ্কা পরিবহন সংশ্লিষ্টদের। বিশেষ করে গার্মেন্টস ছুটি হলে মহাসড়কের 10 কিলোমিটার জুড়ে তীব্র যানজটের দুশ্চিন্তা ঘরমুখ যাত্রীদের। আশুলিয়া প্রতিনিধি ওমর ফারুকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদ উল আজহা। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন যাত্রীরা। তবে গতবারের মতো এবারের ঈদ যাত্রাতেও তীব্র যানজট আর ভোগান্তিতে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের লাখো যাত্রী। আব্দুল্লাহপুর বাইপাইল ও নবীনগর চন্দ্রা মহাসড়ক হয়েই ঢাকা ছাড়ে উত্তরবঙ্গের সব পরিবহন। তবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ, অটোরিকশা দৌরাত্ম্য, ফুটপাত দখল আর যেখানে সেখানে সড়ক খুঁড়ে রাখাই এখানে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ঈদের সময় যাত্রী ও পরিবহনের চাপ বাড়ায় কয়েক কিলোমিটার সড়ক পাড়ি দিতেই সময় লাগছে কয়েক ঘন্টা। ঈদযাত্রা পুরোপুরি শুরু হলে চরম ভোগান্তিতে পড়ার শঙ্কায় যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। আগামী ঈদের মধ্যে এই এলাকা দিয়ে গাড়ি চলা একদম দূর হবে। ঈদের মধ্যে আরো বিশাল সমস্যা হবে, দিনের পর দিন এই জ্যামের মধ্যে পড়ে থাকতে হবে। অটোগুলার একটা নির্ধারিত রাস্তা করে দিত, তাহলে রাস্তায় চলাচল করে আমরা সুবিধা পাইতাম। সরকারের প্রতি আমাদের আবেদন, যত দ্রুত সম্ভব এটার উপরে কোনো স্টেপ নেই। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ সাময়িক বন্ধ রাখার কথা জানিয়েছেন প্রকল্প পরিচালক। ট্রাফিক কন্ট্রোলের প্রয়োজন আরো বাড়িয়ে দেবো 3 কিলোমিটার, যেটা বাইপাইল থেকে ইপিজেড শ্রীপুর বাস স্ট্যান্ড পর্যন্ত। আমাদের লোক কোনো বাস এখানে দাঁড়াতে দিবে না, হয়তো ধীর গতি হবে কিন্তু বাস চলবে। যাত্রীদের ভোগান্তি এড়াতে নানা প্রস্তুতি গ্রহণের কথা জানিয়েছেন ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা। আমাদের পাশাপাশি কিছু স্বেচ্ছাসেবী সংগঠন, শ্রমিক সংগঠনের পক্ষ থেকে তারাও রাস্তায় নামতেছে। তো আমরা মনে করি যে আমাদের সবার সমন্বিত প্রচেষ্টা একটা ভালো ঈদ যাত্রা আমরা জনগণকে দিতে পারবো। ঈদযাত্রার পাশাপাশি বছর জুড়ে স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। সুলাইমান কবির, RTV। কোরবানির ঈদকে সামনে রেখে ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে রাজধানীর অস্থায়ী হাটগুলো। দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু নিয়ে আসতে শুরু করেছেন পাইকার ও খামারিরা। যদিও ক্রেতারা হাটে আসলেও বেশিরভাগই দাম যাচাই করে ফিরে যাচ্ছেন। প্রতি বছরের মতো এবারও ঈদের শেষ মুহূর্তেই বেচাকেনা জমে উঠবে বলে আশা ব্যবসায়ীদের। দাম নিয়েও আছে মিশ্র প্রতিক্রিয়া। হাটের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়েছে বাড়তি নিরাপত্তা। জাল টাকা শনাক্তি ব্যাংকের পক্ষ থেকে বসানো হয়েছে মেশিন। এছাড়াও টাকা জমা দেওয়ার জন্য ব্যাংকিং ব্যবস্থাও নিয়েছে কর্তৃপক্ষ। দর্শক, এই মুহূর্তে দিয়াবাড়ি পশুর হাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মিশুক হাওলাদার। মিশুক, হাটে পশুর আমদানি কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। জি ধন্যবাদ রাকা। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন যে অস্থায়ী পশুর হাট রয়েছে, দিয়াবাড়ি গরুর হাটে রয়েছি। এখানে আমরা এসে দেখতে পেলাম এবং
আনুষ্ঠানিকতা এই দিয়াবাড়ি হাটের আনুষ্ঠানিকতা শেষ হলেও কিন্তু এখনো দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু গরু এই হাটে আসছেন এবং এখানে ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলেছি। সাধারণত এখানের বিক্রেতারা এবং ব্যবসায়ীরা বলছেন যে এই ঈদের বাকি আর মাত্র 3 দিন। আপনি জানেন রাখা যে এই 3 দিন ঈদের বাকি থাকা সত্ত্বেও কিন্তু তেমন জমে ওঠেনি এই দিয়াবাড়ির গরুর হাটটি। তবে বিক্রেতারা বলছেন যে অফিস টাইম অর্থাৎ আজকে ঈদুল আজহা উপলক্ষে যে সরকারি ছুটি তার আগের দিন অর্থাৎ আজকের পরেই কিন্তু সরকার নির্ধারিত যে 7 দিন ছুটি আছে সেই ছুটি কিন্তু শুরু হবে। তো ব্যবসায়ীরা বলছেন যে আগামীকাল থেকে হয়তো এই দিয়াবাড়ি হাটটি কিন্তু জমে উঠতে পারে। এছাড়াও অফিস টাইম শেষে হয়তো সন্ধ্যা এবং রাতের দিকে কিছু ক্রেতারা কিন্তু এখানে আসেন এবং বিভিন্ন পর্যায়ের আকারের গরু কিন্তু এখানে দেখেন। রাখা আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই ইতিমধ্যেই কিন্তু মৎস্য এবং প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী কিন্তু এই দিয়াবাড়ি হাটে পরিদর্শনে এসেছেন এবং তিনি এখানের ক্রেতা এবং বিক্রেতা এবং ব্যবসায়ীদের সাথে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে তিনি কথা বলছেন। এই ছিল দিয়াবাড়ি হাট থেকে সবশেষ। ধন্যবাদ। সাভারের কোরবানি পশুর হাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জিয়া। হাটে পশুসহ ক্রেতা বিক্রেতার উপস্থিতি ও বেচাকেনার বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। রাকা, আমি এই মুহূর্তে আছি সাভারের পৌরসভার একমাত্র কোরবানির হাট, সাভারের রেডিও কলোনি মাঠে, এবং সেখানে উপস্থিত আছে আমরা যে সকাল থেকে যেটি দেখেছি যে কোরবানির পশু আসছে এখানে, এবং সেই সাথে সাথে বেলা বাড়ার সাথে সাথে ক্রেতারাও আসতে শুরু করেছেন। যেহেতু ঈদের যদি বলি আজকের দিনটি বাদ দিলে আরো 3 দিন পরে কোরবানির ঈদ, সেহেতু ক্রেতারা আসছেন এবং তারা কোরবানির পশু দেখে যাচ্ছেন। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে ক্রেতারা আসছে, তারা দামাদামি করছে এবং বেশিরভাগ ক্রেতা চলে যাচ্ছে, তবে তারা দাম চাচ্ছে। আর বিক্রেতাদের সাথে কথা বলেছে, তারা যেটি বলছে যে যেহেতু প্রথম দিকে তারা দামটা একটু বেশি চাচ্ছে, হয়তো বা দিন বাড়ার সাথে সাথে হয়তো দামটা কিছুটা কমবে। তো আমরা যদি দেখি যে এই যে রেডিও কলোনি কোরবানির পশু হাট, আপনি যদি দেখেন যে এখানে অনেক ধরনের গরু আছে, বিশেষ করে সব ধরনের ক্রেতার চাহিদার কথা বিবেচনা করে এখানে গরু উঠানো হয়েছে। আমরা যদি বলি যে এখানে তারা কি কি সুযোগ সুবিধা রেখেছে, বিশেষ করে আমরা যদি একটু কথা বলি যে এখানকার হাট কর্তৃপক্ষের সাথে যে তারা এই হাটে কি কি সুযোগ সুবিধা রেখেছে। ধন্যবাদ। আমাদের এই পশুর হাটে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জাতের গরু সরবরাহ হয়েছে। পাশাপাশি আমরা আমাদের হাটটাকে সব সার্বক্ষণিক সিসি ক্যামেরায় আওতাধীন এনেছি এবং ক্রেতা সাধারণের সুবিধার্থে আমরা পর্যাপ্ত ভলেন্টিয়ার সহ জাল টাকা শনাক্তের জন্য একটি মেশিনও আমরা নিয়োগ করেছি। শুনছিলেন ঢাকা যে ক্রেতাদের সুবিধার জন্য, বিশেষ করে ক্রেতা বিক্রেতার সুবিধার জন্য তারা সব ধরনের ব্যবস্থা রয়েছেন। তো যারা গরু নিয়ে এসেছেন বিভিন্ন এলাকা থেকে, তারা কেমন সাড়া পাচ্ছেন ক্রেতাদের এবং তারা কি আশা করছেন? ধন্যবাদ। আমাদের হাট মালিক পক্ষ যে কথা বলেছে আমরা সঠিক ওনাদের কথা সঠিক পাইছি এবং আমাদের সুবিধা অসুবিধা তারা দেখতেছে। তো ঢাকা, আমি যদি বলি যে সাভারে মোট যে এবার কোরবানি পশুর চাহিদা, সে পশুর চাহিদা হচ্ছে 93,000 থেকে কিছু বেশি, এবং সাভারের মোট 1239টি খামারে 15,000-এর কিছু বেশি কোরবানির পশু প্রস্তুত করেছে। এই যে বাড়তি চাহিদা, সেই কোরবানির পশুর চাহিদা মেটাতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কোরবানির এই হাটগুলোতে কোরবানির পশু আসছে এবং হাটগুলো ক্রমশ ক্রেতার সংখ্যা বাড়ছে বলে আমরা হাটের কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তো ঢাকা, এই ছিল সাভারের রেডিও কলোনি কোরবানির হাট থেকে এখানকার সর্বশেষ অবস্থা। ধন্যবাদ। কোরবানির ঈদকে সামনে রেখে কামারপাড়ায় বেড়েছে কর্মব্যস্ততা। বছরের অন্যান্য সময় তুলনামূলক কম কাজ থাকলেও ঈদ মৌসুমে ক্রেতাদের চাহিদা মেটাতে দিনরাত চলছে লোহা পেটানোর কাজ। তবে কয়লা, লোহা ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় লাভ কম বলে জানিয়েছেন কামার শিল্পীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত আগুনের তাপ আর হাতুড়ির শব্দে মুখর হয়ে উঠেছে পীরগঞ্জের বিভিন্ন কামারপল্লী। কেউ লোহা গরম করছেন, কেউ আবার ধার দিচ্ছেন পুরনো দাবটি ও ছুরিতে। তবে কামারদের দাবি, লোহার দাম কিছুটা বেড়ে যাওয়ায় দা, ছুরি, বটি ও চাপাতির দামও আগের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। আগের তুলনায় এবারকার কিছু মালের দাম সীমিত বাড়ছে,
কারণ লোহার দাম কিছু বাড়ছে, সীমিত মালের দাম বাড়ছে। পশুর চামড়ার ঝুলানোর জন্য বা মাংস পিস পিস করার জন্য যেটা আমাদের হাতিয়ার লাগে, আমরা হাতিয়ার কেনার জন্য এখানে আসছি। দিনাজপুরের ১৩ উপজেলার ঐতিহ্যবাহী কামারপাড়ার প্রতিটি কর্মশালায় চলছে তুমুল ব্যস্ততা। শ্রমিকদের নিরলস পরিশ্রম আর ঘামের বিনিময়ে তৈরি হচ্ছে কোরবানির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম। কুরবানির সামনে বাদে এই যে দাও, বটি, ছুরি এগুলো তৈরি করছি। চাকু ছুরি আমরা বিক্রি করতেছি, নতুন চাকু ছুরি বানাচ্ছি, পুরানা কাজ সব কিছু নিয়ে একটু ব্যস্ত আছি। টুংটাং শব্দে মুখর নড়াইলের ঐতিহ্যবাহী সিংহে সোলপুর কামারপাড়া। দম ফেলার ফুরসত নেই কারিগরদের। তবে জ্বালানি, কয়লা, ইস্পাত আর লোহার চড়া দামের কারণে এবার তৈরি পণ্যের দাম কিছুটা বেশি বলে জানান বিক্রেতারা। গতবারের চেয়ে এবার কয়লার দামটা বেশি, সবটা মিলে দিলে হয়তো বা সীমিত বাড়িছে, মেলা না ওটুক বাড়বে, কারণ কয়লা লোহা বেশিতে কিনতে আসে। আমরা চাপাটি, ছুরি, দাও, শাপল, পটি এগুলো আমরা তৈরি করতেছি এখানে। কোরবানির পশু কাটাকাটির বিভিন্ন সরঞ্জাম তৈরি ও পুরনো ছুরি চাপাতি শান দিতে নারায়ণগঞ্জে কামারের দোকানে ভিড় করছেন সাধারণ মানুষ। আর কোরবানির ঈদকে ঘিরে সামনের সময়টা ভালো যাবে বলে মনে করছেন কামার শিল্পীরা। কিছু পুরাতন ছিল ধার দেওয়া হয়েছে, আর কিছু নতুন কিনছি দু একটা। তো নতুনগুলা একটু দাম একটু বেশি। ঈদের জন্য আমরা প্রস্তুতি আছি, তো আশা করি ভালো কাজ হবে। গভর্নমেন্ট যদি আমাদের একটু সহায়তা করতো তা আমাদের একটু ভালো হতো, আমরা ফ্যামিলি নিয়ে ভালোভাবে জীবন জীবিকা করতে পারতাম। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্পকে টেকসই করে গড়ে তোলা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আবরার মাহি, RTV। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। বন্ধ শিল্প কারখানা পুনরায় চালু সহ অর্থনীতি পুনরুজ্জীবিত করতে ৬০,০০০ কোটি টাকার বিশাল পুনর্অর্থায়ন ও সহায়তা তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এই প্যাকেজের মধ্যে পুনর্অর্থায়ন স্কিমের আওতায় দেওয়া হবে ৪১,০০০ কোটি টাকা। বাকি ১৯,০০০ কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব বিভিন্ন সহায়তা কর্মসূচির মাধ্যমে বিতরণ করা হবে। পুনর্অর্থায়ন তহবিলের মধ্যে রয়েছে বন্ধ শিল্প ও সেবা খাতের জন্য ২০,০০০ কোটি টাকা এবং CMSME খাতে থাকছে ৫,০০০ কোটি টাকা। কৃষি ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে ১০,০০০ কোটি টাকা, রপ্তানি বহুমুখীকরণে ৩,০০০ কোটি টাকা। এর মাধ্যমে ২৫ লাখের বেশি মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করছে সংস্থাটি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের কাছে গোলাগুলিতে এক বন্দুকধারী নিহত হয়েছে, আহত হয়েছে আরেক পথচারী। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় 17th স্ট্রিট এবং পেনসিলভেনিয়া এভিনিউ নর্থ ওয়েস্টের কাছে এই ঘটনা ঘটে। সে সময় হোয়াইট হাউসে থাকা CBS, BBC সহ একাধিক গণমাধ্যমের কর্মীরা 15 থেকে 20টি গুলির শব্দ শোনেন। সিক্রেট সার্ভিসের বরাতে AFP জানায়, হোয়াইট হাউসের কাছে নিরাপত্তা চৌকিতে গুলি ছোড়ে ওই বন্দুকধারী। পরে সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা পাল্টা গুলি ছুড়লে বন্দুকধারী আহত হয়। গুলিবিদ্ধ সন্দেহভাজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের আশেপাশে কিছু সময়ের জন্য লকডাউন ঘোষণা করা হলেও পরে তা তুলে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত সন্দেহভাজন অস্ত্রধারীর হামলায় উদ্দেশ্য ও পরিচয় প্রকাশ করেনি তদন্তকারীরা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে সম্ভাব্য শান্তি চুক্তি বা সমঝোতার স্মারকের বেশিরভাগই চূড়ান্ত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে সফল আলোচনার পর ট্রাম্প জানিয়েছেন, এই চুক্তির আওতায় অবরুদ্ধ কৌশলগত হরমুজ প্রণালী আবারও খুলে দেওয়া হবে। পাকিস্তানের মধ্যস্থতায় চলমান এই কূটনৈতিক তৎপরতা দীর্ঘদিনের যুদ্ধ অবসানে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। আজহার স্বপ্নিলের রিপোর্ট। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে তীব্র সংঘাত শুরু হয়। দীর্ঘদিন ধরে চলা এই যুদ্ধ অবসানে অবশেষে একটি বড় ধরনের অগ্রগতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, দুই দেশের মধ্যে একটি শান্তি চুক্তি বা সমঝোতা স্মারক এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই চুক্তির সবচেয়ে বড় শর্ত হচ্ছে কৌশলগত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া। যুদ্ধের কারণে ইরানের বন্দরগুলো মার্কিন ব্লকেডের শিকার হয় এবং ইরানও এই প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। ট্রাম্পের দাবি, নতুন চুক্তির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথের অচলাবস্থা দূর হবে।
পর্দার আড়ালে এই আলোচনাকে এগিয়ে নিতে মূল মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। সম্প্রতি পাকিস্তানি সেনাপ্রধানের তেহরান সফরের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ট্রাম্পের এই শান্তি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ইসলামাবাদে পরবর্তী দফার বৈঠকের আশা প্রকাশ করেছেন। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল ভাগাই জানিয়েছেন তারা একটি 14 দফার কাঠামোগত চুক্তির খসড়া নিয়ে কাজ করছেন। তবে পারমাণবিক কর্মসূচি, মার্কিন ব্লকেট প্রত্যাহার এবং হরমুজ প্রণালীর সার্বভৌমত্ব নিয়ে এখনো দুই পক্ষের মধ্যে গভীর মতপার্থক্য রয়ে গেছে। আমেরিকায় তেলের ক্রমবর্ধমান দাম আর আসন্ন নির্বাচনের চাপে প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধ দ্রুত শেষ করতে চান। মার্কিন প্রশাসন ইঙ্গিত দিয়েছে আগামী 30 থেকে 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি সই হতে পারে। তবে এখনও পারমাণবিক সক্ষমতার মতো স্পর্শকাতর বিষয়ে আলোচনা বাকি রয়েছে। হুমকি আর পাল্টা হুমকির পর ট্রাম্পের এই কূটনৈতিক ইউটার্ন মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফেরানোর একটি বড় সুযোগ তৈরি করেছে। তবে এই ঐতিহাসিক চুক্তি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়ে বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে স্বস্তি ফেরাতে পারে কিনা তা আগামী দিনগুলোর আলোচনার উপরই নির্ভর করছে। আজহার স্বপ্নীল, RTV। স্পেনের বিলবাও বিমানবন্দরে সুমুদ ফ্লোটিরার অধিকার কর্মীদের স্বাগত জানাতে এসে পুলিশের সাথে সংঘর্ষে 4 জন আটক হয়েছে। শনিবার ইসরায়েলের বন্দি দশা থেকে মুক্ত হয়ে তুরস্ক হয়ে ফিরে আসা 6 অধিকার কর্মীকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে জড়ো হন তাদের সমর্থকরা। এক আত্মীয় এক কর্মীর দিকে এগিয়ে যেতে চাইলে পুলিশ বাধা দেয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। পুলিশকে লাঠিচার্জ ও কয়েকজনকে মাটিতে চেপে ধরতে দেখা যায়। সরকারি অবাধ্যতা ও পুলিশকে আক্রমণের দায়ে 4 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে 2 জন সদ্য ফেরত আসা কর্মী। ইতোমধ্যে পুলিশি অ্যাকশনের তদন্ত শুরু হয়েছে। একই দিন বার্সেলোনায় নিরাপদে পৌঁছেছেন 20 জন অধিকার কর্মী। দর্শক, সকালের সংবাদ পর্যন্ত। উত্থানের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।